আমেরিকা, বাংলাদেশ সহ অনেক দেশের উপরে যার সাথে তার বাণিজ্য আছে অতিরিক্ত একটা শুল্কের বোঝা চাপায় দিছে। তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে যে শুল্ক আসবে তাতে আমাদের পণ্যের দাম আমেরিকার বাজারে বাইরে যাবে, বিক্রি কম হবে। এই সমস্যা বাংলাদেশের একার না, পৃথিবীর সব দেশেরই সমস্যা। তবে এই সমস্যা আমাদের জন্য না যত বড়, তার চাইতে বেশি বড় আমেরিকান নিজেদের জন্যই। আমরা এটা পরে দেখব কেন এটা আমেরিকান নিজেদের জন্য সমস্যা, এবং সেই কারণে আমি মনে করি যে এটা খুব বেশি দিন টিকবে না এই অতিরিক্ত ট্যারিফ। কিন্তু আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলাপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব, আর এই সমস্যা থেকে আমাদের সুবিধা কিভাবে আনতে পারি। আমরা একটু পিছন থেকে আলাপ করি। প্রেসিডেন্ট ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন, সেটা হইতেছে গত 15 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানোয়াট। অনেকে মনে করছিল এটা নতুন কি, সব সরকার তার আগের সরকার নিয়ে সব সময় খারাপ কথা বলে, তো প্রফেসর ইউনূসও বলিছে। প্রফেসর ইউনূসও তার ব্যতিক্রম না, কিন্তু আসল বিষয়টা একদম আলাদা। উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়। এবং এই কথাটা বইলা প্রফেসর ইউনূস যে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি। আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া। হাসিনা এবং তার দোসররা যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছাপাইছিল, এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোনো বিষয় না। তাই এমন একটা বিজ্ঞান বা দর্শন যেটা দিয়া আসলে সীমিত রিসোর্স কিভাবে ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায়, সেইটাই হইতেছে অর্থনীতি। অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে। হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নিয়ে একটা বয়ান তৈরি করছিল যে 2026 সালে দেশটা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে। যেমন অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং ফুলায় বাবায় জিডিপির বিশাল আকার তৈরি করছে। ফলে যা হয়েছে, দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ। হাসিনার তার দোসররা বেশিরভাগ লুট করে পাচার করছে, আর ঋণের বিশাল বোঝা চাপাই দিছে জনগণের মাথায়। এই পুরা কাজ ইন্ডিয়া করাইছে, মানে হাসিনাকে দিয়া। যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত চায়নার কাছে যে হাত পাতিছিল হাসিনা পলানোর আগে। কিন্তু চায়না ততদিনে বুঝে গেছিল যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। তাহলে 2026-এর গুরুত্ব কোথায় এবং প্রফেসর ইউনূস কিভাবে দেশকে রক্ষা করতে চাইছেন, ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে কথাটা বলে আসছিলেন সেইটা একটু মিলাই দেখি। এবার 2026-এ আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হইলে দুইটা ঘটনা ঘটবে। এক, আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমাই দেবে, তাতে 4 কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে। সরকার এইসব মানুষের জন্য বরাদ্দ যে ভাতা দিত সেটা দিতে হিমশিম খাবে। সামগ্রিকভাবে অবকাঠামো উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। সরকার একটা বড় ধরনের চাপের মুখে পড়বে। আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে। এই জন্যই প্রফেসর ইউনূসের সাম্প্রতিক চায়না সফরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য, যেন ইন্ডিয়া ওই সময়কার সুবিধাটা না নিতে পারে। আর 2 নম্বর হচ্ছে মধ্যমায়ের দেশ হইলে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের গার্মেন্টসের রপ্তানি একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। আর এই সময় সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়ার। কেন, একটু বুঝাই বলি। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টসের সবচেয়ে বড় বাজার। উৎপাদিত পণ্যের প্রায় 51% ওরা কেনে। 2026-এর পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে, ওই যে হাসিনার স্বল্পোন্নত দেশে যাওয়ার জন্য। এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো? যদি না পারি তাহলে বাজার হারাবো ইন্ডিয়া আর ভিয়েতনামের কাছে। ইন্ডিয়া সেজন্য খুব খুশি। এর ফলে আমাদের যে রিজার্ভ, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এর উপরে চাপ বাড়বে। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে হাসিনা যে ঋণটা করে গেছে সেটা তো আমাদের শোধ করতে হবে। সেই শোধটা আমরা ভালোভাবে হয়তো করতে পারবো না। আন্তর্জাতিক বিনিয়োগ হুমকির মুখে পড়বে। সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে। এইরকম একটা সময় বিএনপি ক্ষমতা নিতে যাইতেছে, কিরকম বেকুব দেখেন। যাই হোক, ইউরোপিয়ান আরেকটা স্কিম আছে স্বল্পোন্নত দেশগুলোর জন্য, স্পেসিফিক্যালি গার্মেন্টসের জন্য। সেটা হইলো বর্তমানে আমরা বিদেশ থেকে কাপড় আমদানি করিয়া দেশে প্রক্রিয়াজাত করিয়া গার্মেন্টস রপ্তানি করতে পারি শুল্কমুক্তভাবে। এই সুবিধা থাকবে না, অর্থাৎ কাঁচা মাল থেকে সুতা, তারপর সুতা থেকে কাপড় তৈরি করতে হয়, সেই কাপড় থেকে প্রক্রিয়াজাত করে শুল্ক সহ গার্মেন্টস রপ্তানি করতে হবে। এই জন্যে বড় বড় ফ্যাক্টরি ছাড়া
মাঝারি ফ্যাক্টরিগুলো নাই হয়ে যাবে, ছোট ফ্যাক্টরিগুলো। অল্প সময় আমরা এই সক্ষমতা অর্জন করব না যে আমাদের পণ্যের দাম বাড়বে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক থাকবো। ব্যাংকগুলো বিপদে পড়বে, লক্ষ লক্ষ মা বোনেরা বেকার হয়ে যাবে, তাদের উপরে নির্ভর করে তাদের পরিবার। হাসিনার লোভ, নির্বুদ্ধিতা আর তার পরিকল্পিত দুঃশাসনের ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে। তারপরে অনেকে বলে আগেই ভালো ছিলাম, কি দুর্ভাগ্য আমাদের। অন্যদিকে প্রফেসর ইউনূস একজন পণ্ডিত ব্যক্তি, ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ। উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায়। যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন, অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না। উনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি, মানে উনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হিসাব করা যাবে না। এখন তাহলে দেখি এই যে আর একজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়ার, এর ভবিষ্যৎটা কি এটা একটু দেখেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা। তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী 2 এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন, তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য করছি যে বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি। এই আলাপগুলো আমি আগে করছি, কিন্তু তারপরেও এটা আরেকবার শুনলে কোনো অসুবিধা নেই। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা কি এবং গুরুত্বপূর্ণ কেন? যে কোনো দেশ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা আয় করে দুইভাবে, পণ্য অথবা সার্ভিস রপ্তানি করে, 2 নম্বর প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা থেকে। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের 1 নম্বর দেশ হইতেছে চায়না, তার পরিমাণ হইতেছে $3.5 ট্রিলিয়ন। 4 নম্বরে আছে ইন্ডিয়া, যার পরিমাণ $640 বিলিয়ন। আর আমরা আছি 58 নম্বরে, এর পরিমাণ হইতেছে $27 বিলিয়ন। হাসিনার পালানোর সময় এটা ছিল $20 বিলিয়ন। প্রফেসর ইউনূসের টাইমে $7 বিলিয়ন বাড়িছে, 1 মাসে $1 বিলিয়ন করে বাড়িছে, মাশাআল্লাহ। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ? এই বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি খরচ মিটাইতে হয়, পাশাপাশি দেশের বিভিন্ন লায়াবিলিটিস থাকে, যেমন ঋণ পরিশোধ করতে হয়, এগুলো দিতে হয়। একটা বিষয় খেয়াল করেন, এত বড় একটা ঋণের বোঝা এবং দেশের খাদ্য জ্বালানি আমদানি করার পরেও দেশের রিজার্ভ বাড়তিছে। এইটার বড় একটা ক্রেডিট হইতেছে প্রবাসী ভাইদের পাঠানো অর্থ। ভুলে গেলে চলবে না যে আপনারা, যাদেরকে আমরা ভালোবাসা রেমিটেন্স যোদ্ধা বলি, আপনারা আগস্ট মাসে হাসিনার জয় বাংলা করার মহানায়কও বটে, এবং সেই সাথে আমাদের দেশকে পৃথিবীর শীর্ষ 10-এর তালিকায় 8 নম্বরে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা রেমিটেন্স শাটডাউন করছিলাম, আবার বলছিলাম যে টাইম মতো আবার রেমিটেন্স আসবে, এখন আসছে। এর বড় কারণ হইতেছে প্রফেসর ইউনূস এবং প্রফেসর ইউনূসের উপরে কনফিডেন্স। আর এটার সাথে তো বাংলাদেশ ব্যাংকের দক্ষতা আছেই। সাম্প্রতিক সময় প্রফেসর ইউনূস বলছেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে, আমরা যেন স্পেশালাইজড মানব শক্তি বিদেশে রপ্তানি করতে পারি। যদি আমরা সফল হই তাহলে তালিকায় আমরা আরও উপরে উঠে আসবো। এবার চলেন আমাদের টপিকে ফিরি। ইন্ডিয়া কিভাবে সামনে পুটু মারা খাবে সেটা একটু দেখি। ওই যে ভিডিওটা আবার একটু দেখে নিই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা। তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী 2 এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন, তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ।
এইভাবে আমেরিকা বাজ পড়বে সামনে। 100% ট্যারিফ বসালে কিভাবে ইন্ডিয়া মারা খাবে? 2023-24 সালে ইন্ডিয়া পণ্য রপ্তানি করছিল $441 বিলিয়ন, যার মধ্যে 20% ছিল আমেরিকার বাজারে, যার পরিমাণ $85 বিলিয়ন। 100% ট্যারিফের ঠাপে ইন্ডিয়া মাথা নত করে বলছে তারা আমেরিকার উপরে যে আরোপ করছিল ট্যারিফ 100% এই কৃষিজাত পণ্যের উপরে, সেটা কমাবে। তারপরেও 26% ট্যারিফ তাদের ক্ষতি করবে, প্রায় $33 বিলিয়ন। আর আমাদেরও ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা হইতো না। কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয় নিয়ে তাগাদা দেওয়ার পরেও সে কোনো গা করে নাই, কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না। আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলনের নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিক স্পেন্সাররা যা করতেছে, তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কিন্তু দেশবাসী প্রফেসর ইউনূসের উপর ভরসা আছে, উনি নিশ্চয়ই একটা রাস্তা খুঁজে বের করবেন। একইভাবে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট, কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে টাল্টি বাল্টি করে পার পাওয়া যাবে না। হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে বিচারের জন্য, অথবা দৌড়ের উপরে থাকতে হবে, নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে, যে মার্কেট তারা হারাবে। কারণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব, ভারতীয় পণ্য আর আমদানি করব না, আর ব্যবহার করব না। প্রফেসর ইউনূসের সফল চায়না সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। আমরা এই মাইনকাসিপা এনজয় করব। এবার আসেন দেখি ইন্ডিয়ার সার্ভিস এক্সপোর্টে ইন্ডিয়ার অবস্থানটা কি। ইন্ডিয়া প্রায় $333 বিলিয়ন আয় করছিল সার্ভিস এক্সপোর্ট করে। ওইটারও সবচেয়ে বড় বাজার হইতেছে আমেরিকা, যাকে বলে সোনায় সোহাগা। এই সার্ভিস এক্সপোর্টের প্রায় 45% আসে আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে। যদি ইন্ডিয়া চায় তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে, তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত। একটু বুঝাই বলি, এত বড় একটা বাজারে আমাদের দেশ এই তালিকায় 82 নম্বরে, আর ইন্ডিয়ার 6 নম্বরে। তাইলে কিভাবে আমাদের বাজার বড় করবো আর ইন্ডিয়ার বাজার খাইয়া দিব? আসেন একটু দেখি। দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে। 1 নাম্বার, ইন্ডিয়ার প্রায় 35% আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে, আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে। ইন্ডিয়াতে চিকিৎসা যাওয়া বন্ধ, চায়নাতে যাব আমরা। আপনি জানেন তো চায়নাতে এখন ব্যবস্থা হচ্ছে। প্রফেসর ইউনূস সম্প্রতি চায়না সফরে চিকিৎসার উপর জোর দিয়ে আসছে, কম খরচে বিদেশি চিকিৎসা এবং ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হবে চায়নাতে। আর 2 নাম্বার, 45% এক্সপোর্ট যে খাত থেকে আসে তা আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা অনেকাংশে ম্যানেজ দিতে পারবে। ওদের আইটি কাজের দক্ষতা আছে, এখন ফ্রিল্যান্সিং করছে। তাদের দরকার প্রাতিষ্ঠানিক সাপোর্ট, এবং এদের দরকার হচ্ছে হাই ভ্যালু ক্লায়েন্ট খুঁজে বের করা, যেটা সরকার ব্যবস্থা করে দিতে পারে। আর দরকার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট। প্রফেসর ইউনূস তো স্টারলিংক নিয়ে আসতেছে, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে। প্রফেসর ইউনূসের ফরেন মিশনগুলোকে দায়িত্ব দেওয়া উচিত, যার তারা যেন আইটি এবং টেক সাপোর্টের কাজ খুঁজে বের করে। একই সাথে আমি রিকোয়েস্ট করবো আমাদের দেশীয় এবং প্রবাসী উদ্যোক্তাদের, আপনারা এই তরুণ প্রতিভাকে কাজে লাগান। আমরা 82 নম্বরে থাকতে চাই না, ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই। ইন্ডিয়া দৌড়ের উপরে আছে, ওরে আরো বেশি দৌড়ের উপরে রাখা যাইতে পারে, ওর মার্কেটটা খাইয়া ফেলতে হবে। এই জায়গায় আমরা ওর মার্কেটটা খাইয়া দিব। এবার আসেন, আমেরিকা যে ট্যারিফ বাড়াইছে তার ফলে আমেরিকার অর্থনীতিতে কি হইতে পারে। মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। 2018 সালে ট্রেড ওয়ার হয়েছিল একটা, চীনের উপরে প্রতিশোধমূলক ট্যারিফ বসাইছিল আমেরিকা। এর কারণে মার্কিন কৃষকেরা $27 বিলিয়ন সাহায্য পাইছিল, কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদে চীনের বাজারে আমেরিকার মার্কেট শেয়ার কমে গেছিল। ট্রেড ওয়ারটা কি ছিল একটু বুঝে দেখি। এখনকার এই অবস্থার সাথে মিল আছে, আপনারাও বুঝবেন কি গ্যাঞ্জামে পড়তে যাচ্ছে আমেরিকা। এইটা মূলত 2018 থেকে 2019 সালের মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে একটা যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ। কিভাবে শুরু হয়েছিল? এই ডোনাল্ড ট্রাম্প 18 সালে চীনা পণ্যের উপরে 50 বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করে। চীন পাল্টা ব্যবস্থা নেয় এবং মার্কিন কৃষি পণ্যে ট্যারিফ আরোপ করে। উভয় দেশ একাধিক ধাপে একে অন্যের পণ্যে ট্যারিফ আরোপ করতে থাকে এবং বৈশ্বিক বাণিজ্যে খুব অস্থিরতা তৈরি হয়। উভয় দেশের রপ্তানি এবং আমদানি খরচ দুইটাই বেড়ে যায়। মার্কিন কৃষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, চায়না খুব একটা বেশি ক্ষতির সম্মুখীন হয়নি। 2020 সালে আমেরিকা এবং চীন একটা চুক্তি স্বাক্ষর করে, ফেজ 1 চুক্তি বলে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। চুক্তি অনুযায়ী চীন মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং কিছু ট্যারিফ শিথিল করা হয়। কিন্তু তারপরেও আমেরিকা তার বাজার, কৃষিপণ্যের বাজার চীনে আর পুরাটা ফিরে পায়নি। সে ট্যাক্স দিয়ে আয় করছে, $50 বিলিয়ন আয় করতে চাইছিল, ওদের উল্টা ভর্তুকি দিতে হয়েছে $27 বিলিয়ন আমেরিকান কৃষকদেরকে। নতুন ট্যারিফ দেওয়ার ফলে আমেরিকার মুদ্রাস্ফীতি হবে, ভোক্তার ব্যয় বৃদ্ধি পাবে, কারণ উচ্চ ট্যারিফের কারণে আমদানিকৃত পণ্যের দাম বাড়বে, যা মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়াবে।
ওই ট্রেড ওয়ারের কথা বলি, ট্রেড ওয়ারে $50 বিলিয়ন একটা এক্সট্রা ট্যারিফ চীনের পণ্যের উপরে বসাইছিল। এর ফলে আমেরিকার রপ্তানি করে কমে যায় $30 বিলিয়ন, আর $27 বিলিয়ন ভর্তুকি দিতে হয় আমেরিকান কৃষকদেরকে। তার মানে $7 বিলিয়ন লস আমেরিকার। ট্যারিফ উভয় পক্ষের ক্ষতি করে, চাকরি কমে আসে, বিনিয়োগ সংকট হয়, এবং ট্যারিফ বেড়ে গেলে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন করে কি কোম্পানিগুলো এমন একটা জায়গায় তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে যায়, উৎপাদনের ব্যবস্থা নিয়ে যায় যেখানে ট্যারিফ কম। এই জিনিসটা মাথায় রেখেন, এই বিষয়টার আমরা সুবিধা নেব। এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে যেন আমরা এই আমেরিকান ট্যারিফ বাড়ানোর এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি। আপনি যদি এমনকি অর্থনীতির গুরুদের তত্ত্বগুলো দেখেন, এইখানে দেখবেন যে এই উচ্চ ট্যারিফ এইটাকে খুব ডিসকারেজ করা হয়েছে। ইতিহাসেও যদি আমরা দেখি তাহলে দেখবো যে যখন ট্যারিফ বসানো হয়েছে তখন একটা মন্দা চলে আসছে অর্থনীতিতে। 1930 সালে স্মুথ হাউলি ট্যারিফ বলে ট্যারিফ বসানো হয়েছিল। এই উচ্চ ট্যারিফের ফলে বৈশ্বিক বাণিজ্য 60% কমে গেছিল, এবং যেটা মহামন্দাকে ত্বরান্বিত করছিল। অর্থনীতির তাত্ত্বিকেরা ট্যারিফ নিয়ে মেলা নসিহত করে গেছে। ডেভিড রিকার্ডোর নাম শুনছেন, উনি বলছেন যে ট্যারিফের মাধ্যমে সম্পদের অপচয় হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। এবং ওই যে ট্রেড ওয়ার হয়েছিল না, ওই সময় IMF একটা হিসাব দিছিল যে বৈশ্বিক জিডিপি 0.8%, প্রায় 1% কমে গেছিল। তো আমরা দেখলাম যে আমরা একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছি, গোটা পৃথিবী পড়তে যাচ্ছে। এখন এটার সুবিধা বাংলাদেশ কিভাবে নেবে? আমরা কিছু র্যাডিক্যাল পদক্ষেপ নিতে হবে। আমি জানি না প্রফেসর ইউনূসের সরকার এই পদক্ষেপ নিবে কিনা, কিন্তু আমার বিবেচনায় একটা ক্যালকুলেটেড রিস্ক এখানে নেওয়া যায়। এই সিদ্ধান্তটা অর্থ মন্ত্রণালয় একা নিতে পারবে না, এই সিদ্ধান্ত নেওয়ায় প্রফেসর ইউনূসের সংশ্লিষ্টতা লাগবে। আর আমি মনে করি না সরকারের ইন্টারনাল এক্সপার্টাইজ আছে যে যা দিয়া এই পরিকল্পনার ইম্প্যাক্ট আর কন্টিজেন্সি প্ল্যান করতে পারবে। এইটা কিভাবে করা যাবে সেটা আমি পরে বলতেছি, আগে পরিকল্পনাটা শোনেন কিভাবে আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমিকে চাঙ্গা করে দিতে পারি। বাংলাদেশ কাঁচামাল আমদানিতে এবং সব ধরনের রপ্তানিতে ট্যারিফ শূন্য করে দেবে, একদম শূন্য, জিরো ট্যারিফ। এর ফলে কি হবে? স্থানীয় উৎপাদন শিল্প শক্তিশালী হবে, কারণ কাঁচামাল সস্তায় আমদানি করা গেলে উৎপাদন খরচ কমবে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এইটা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হবে, কারণ ফেব্রিক আমদানিতে ট্যারিফ শূন্য করলে ইউনিট প্রাইস কমে যাবে, প্রায় 15 থেকে 20% কমে যাবে। যেগুলো ফিনিশড পণ্য সেটাতে ট্যারিফ অবর্তিত থাকবে, যেগুলো আমরা আমদানি করব বিদেশি ফিনিশড পণ্য। তাহলে স্থানীয় উৎপাদকেরা বাজারে প্রাধান্য পাবে। রপ্তানিতে যদি শূন্য ট্যারিফ করি, ট্যাক্স শূন্য করে দিই, তাহলে উৎপাদন খরচ কমার পাশাপাশি রপ্তানি আয় বাড়বে। বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসের রপ্তানি $50 বিলিয়ন মতো, এইটা $100 বিলিয়ন পৌঁছাইতে পারে, দ্বিগুণ হয়ে যেতে পারে। আমরা অন্য পণ্যের রপ্তানিও বাড়াইতে পারি, যেমন ফার্মাসিউটিক্যালস, চামড়ার পণ্য, আইটি সার্ভিস, এর নতুন খাতের বিকাশ ঘটবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে, কারণ সস্তা কাঁচামাল, কোনো ট্যাক্স নাই, আর তার সস্তা শ্রম তো আছেই। ফলে বহুজাতিক কোম্পানি বাংলাদেশে উৎপাদনের ইউনিট স্থাপনে আগ্রহী হবে। আর কি হবে? বিদেশি কোম্পানিগুলো যদি আসে, আধুনিক উৎপাদন প্রযুক্তি স্থানীয় শিল্পে আসবে, আমরা এই প্রযুক্তি শিখব। এবং ভিয়েতনামে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে এই কাঁচামালের ট্যারিফ শূন্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এই করলে রেডিমেড গার্মেন্টস বলেন, প্লাস্টিক বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, প্রায় 10 থেকে 15 লক্ষ নতুন চাকরি তৈরি হবে। বাংলাদেশের 84% রপ্তানি আসে রেডিমেড গার্মেন্টস থেকে। কাঁচামাল যদি শূন্য ট্যারিফ করা হয় তাহলে এই খাতের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়বে। এই যে ভিয়েতনাম কাঁচামাল আমদানিতে ট্যাক্স শূন্য কইরা 23 সালে $370 বিলিয়ন রপ্তানি করছে। চীন এইভাবে উন্নতি করছে। 2001 সালে WTO-তে যোগদানের পরে কাঁচামালের ট্যারিফ কমাই দেয় বিশ্বের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। আর ফিনিশ পণ্য আমদানিতে ট্যারিফ যদি অপরিবর্তিত থাকে তাহলে বিদেশি পণ্যের দাম স্থিতিশীল থাকবে, যা স্থানীয় উৎপাদকের জন্য সুযোগ তৈরি করবে। কিন্তু এটা সম্ভাব্য চ্যালেঞ্জ আছে, সেটাও আলাপ করে নিই যে কি কি চ্যালেঞ্জ আছে। কাঁচামাল আমদানি থেকে রাজস্ব আয় কমবে, এটা আসলে কতখানি কমতে পারে? আমাদের মোটামুটি ধরেন 15%-এর মতো রাজস্ব আয় আসে কাস্টমস শুল্ক থেকে, তো এটা কমে যাবে। আবার ফিনিশ পণ্যকে কাঁচামাল হিসেবে চালায় ট্যারিফ ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে। তো এইটা কাস্টমসকে দেখতে হবে। অনেক সিস্টেম আছে, যেমন ধরেন কাঁচামালের স্পেসিফিকেশন এবং ব্যবহার ট্র্যাক করার জন্য ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করা যায়, এটা আর ডিটেলে গেলাম না। স্মাগলিংয়ের জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, আর এরকম ভুল ডিক্লারেশন দেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এই যে পরিকল্পনা, এটার ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা কিভাবে করা যায়, কে করতে পারে?
এটার জন্য আমার মনে হয় যে বিদেশি কনসাল্টিং ফার্মকে নেওয়া যেতে পারে, ম্যাকিনসি এবং বিসিসি এদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে। ওরা রাজস্ব কাঠামো রূপান্তরের সংস্কারের জন্য এক্সপার্ট। তারপরে পিডাব্লিউসি বা ডেলয়েট, এরা ডিজিটাল ট্যাক্স সিস্টেম এবং কাস্টমার অটোমেশনের জন্য এক্সপার্ট। আর আমরা অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি যারা আমাদের অর্থায়ন করে, IMF, তাদেরকে ইনভলভ করব এই পুরো মূল্যায়নের জন্য। তো এই বাংলাদেশ এখন একটা সংকটময় সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। হাসিনার ফ্যাসিস্ট শাসনের রাজনৈতিক অপরিণামদর্শিতা, দুর্নীতি এবং বৈদেশিক নির্ভরতার কৌশল আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। দেশের জনগণ আজ বুঝতে পারছে যে 15 বছরের মিথ্যার আবরণ ফুটে বেড়ায় আসছে এক ভয়ঙ্কর বাস্তবতা, অর্থনৈতিক অবনতি, বেকারত্ব এবং আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতার সংকট। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরাচারী চিরকাল টিকে থাকতে পারেনি, হাসিনাও টিকে থাকেনি। আজ বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠছে তার থামানো যাবে না। প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা একটা নতুন অভিযাত্রার সূচনা করছি, যেখানে সুশাসন, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তিতে একটা নবযুগের সূচনা হবে। আমাদের নতুন নতুন আইডিয়া দিয়ে আমরা নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন সুযোগ সৃষ্টি করব। সমস্যাকে আমরা সুযোগে রূপান্তরিত করব। 2026 সালের মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে হাসিনা সরকারের কৃত্রিম সাফল্যের ফাঁপাদম্ভের মুখোশ উন্মোচিত হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে যখন বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তখন একটা কথা স্পষ্ট, এই লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না। প্রফেসর ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামে যখন সত্য উচ্চারণ করছেন, যখন বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি এক নতুন আশা জাগছে, একটা গণতান্ত্রিক, সুশাসিত, আত্মনির্ভর বাংলাদেশের, আমরা আর কোনো মিথ্যার কাছে এই সময় আত্মসমর্পণ করব না। আমরা কোনো সমস্যার কাছে দেশকে বন্দী হতে দেব না। অর্থনীতিকে পুনর্গঠনের মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের নিজেদের অবস্থান করে নেব। যেই চ্যালেঞ্জই আসুক না কেন আমরা মাথা নত করব না। আমরা সেই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করব। কারণ এই জাতি জানে পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন অপরিহার্য। বাংলাদেশের যুব সমাজ, শ্রমিক, প্রবাসী ভাই বোনেরা একত্রিত হয়ে আমরা আজকে শপথ নেব, দেশকে আবার আমরা নতুন কইরা গড়ে তুলব। দেশের সামনে সমস্ত সমস্যার পাহাড়কে আমরা একসাথে সরাবো। প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে, বৈশ্বিক শক্তির চাপে মাথা উঁচু করে দাঁড়ায় বলবো, বাংলাদেশ জাগছে, বাংলাদেশ জিতবেই। আসেন, পরিবর্তনের শপথ নেই। গণতন্ত্র, সুশাসনের পতাকা হাতে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। সময় আসছে সৃজনশীলভাবে নতুন বাংলাদেশ গড়ার। এই যুদ্ধে জয় হবই, কারণ এটাই জনগণের ইচ্ছাশক্তি, এটাই পরিবর্তনের অদম্য আকাঙ্ক্ষা, এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটাই বিপ্লবের আকাঙ্ক্ষা, এটাই বিপ্লবের শপথ। ইনকিলাব জিন্দাবাদ।